ক্লাস 12 এর সিলেবাসে আজকে যেটা আমরা শুরু করতে চলেছি সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। তো তোমরা ক্লাস 10 এ তেজস্ক্রিয়তা সম্পর্কে কিছুটা তোমাদের ধারণা হয়েছিল, জানো তোমরা তেজস্ক্রিয় পদার্থ থেকে বিভিন্ন রকম তেজস্ক্রিয় বিকিরণ হয়, আলফা বিটা গামা। তো সেগুলো আমরা আরো ভালো করে পড়ব এবং বেশ কিছু এখানে সূত্র শিখব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম চলে আসি তেজস্ক্রিয়তা কি। প্রথম চলে আসি তেজস্ক্রিয়তা। বিভিন্ন ভারী মৌলের পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক গ্রেটার দ্যান 86, যাদের পরমাণু ক্রমাঙ্ক 86 থেকে বড়, গ্রেটার দ্যান 86, স্বতঃস্ফূর্তভাবে এক প্রকার বিকিরণ ঘটায়। তাহলে কি বলা হলো? বিভিন্ন ভারী মৌলের পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা Z 86 থেকে বড়, তারা স্বতঃস্ফূর্তভাবে এক রকমের বিকিরণ ঘটায়। এই ঘটনাকেই বলা হয় তেজস্ক্রিয়তা। তো হেনরি বেকারেল প্রথম প্রমাণ করেন মোটামুটি এক্স রশ্মি উৎপাদনের কিছুদিনের মধ্যেই তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় বিকিরণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। হেনরি বেকারেল করেছিলেন। তো তিনি ইউরেনিয়াম 92 পরমাণু ক্রমাঙ্ক, তার থেকে এক রকমের বিকিরণ লক্ষ্য করেন যার ভেদন ক্ষমতা খুব বেশি, এবং এই বিকিরণগুলো যে বিকিরণগুলো ঘটে সেগুলো উষ্ণতা, তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, অন্যান্য বিভিন্ন প্রভাব থেকে মুক্ত, মানে কোনো কিছু দ্বারা প্রভাবিত হয় না। কিন্তু এই বিকিরণগুলো গ্যাসকে আয়নিত করতে পারে, ঠিক আছে, প্রতিপ্রভা, ধর্ম বর্তমান, ঠিক আছে, তো বিভিন্ন ধর্ম লক্ষ্য করে। তো এই হচ্ছে প্রথম তেজস্ক্রিয়তার ধারণা বেকারেল দেন, এবং তিনি প্রমাণ করেন বিভিন্ন ভারী মৌল যাদের পরমাণু ক্রমাঙ্ক গ্রেটার দ্যান 86, তারাই তাদের ক্ষেত্রেই প্রধান। এছাড়াও বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ আছে বটে যাদের পরমাণু ক্রমাঙ্ক 86 থেকে কম। তো প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল যেগুলো, সেগুলো প্রধানত 86 থেকে যারা বড় পরমাণু ক্রমাঙ্ক, তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় প্রধানত। আমরা অনেক ক্ষেত্রে 84 বলে থাকি, বা 84 বলা থেকে 82 বলে থাকি। লেডই হচ্ছে সর্বশেষ স্থায়ী মৌল যার তেজস্ক্রিয়তা নেই, তার পরবর্তী মৌলগুলো দেখতে পাওয়া যায়। তো মোটামুটি জেডের মান 86 পর থেকে তারা সবাই তেজস্ক্রিয় ধর্ম প্রদর্শন করতে পারে। তো এই তেজস্ক্রিয়তা উষ্ণতা এবং অন্যান্য বিভিন্ন চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, অন্যান্য প্রভাব দ্বারা প্রভাবিত হয় না, এবং এরা কি করতে পারে? গ্যাসকে আয়নিত করতে পারে। এই তেজস্ক্রিয় রশ্মিগুলো কি কি রশ্মি আমরা জানি? এই তেজস্ক্রিয় রশ্মির মধ্যে হয় বিকিরণ কি কি হয়? আলফা মানে হিলিয়াম নিউক্লিয়াস, বিটা মানে ইলেকট্রনের মতন একটা, আমাদের কি মাইনাস দেখি, একটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বিকিরণ গামা, এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বিকিরণ। তো এই তিন প্রকার বিকিরণ হয়। একটা হচ্ছে ধনাত্মক ধর্মীতে, এদের এই বিকিরণগুলোকে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে তাদের কি পরিবর্তন ঘটে সেগুলো এবারে আমরা একটু দেখে নেব। মানে কোনটা কি ধরনের প্রকৃতি, কোনটা প্লাস কোনটা মাইনাস, কি করে বোঝা যায়। তো হেনরি
বেকারেল প্রথম প্রমাণ করেন তেজস্ক্রিয়তা ধর্ম। তো তড়িৎ ক্ষেত্রে যদি রাখা হয় কোন একটা বায়ুশূন্য প্রকোষ্ঠে, মানে একটা প্রকোষ্ঠ আছে, এর মধ্যে তেজস্ক্রিয় পদার্থ আমরা রেখে দিয়েছি। তেজস্ক্রিয় পদার্থ রেখে দিয়েছি, দিয়ে এইদিকে রেখেছি মাইনাস প্লেট, আর এইদিকে রেখেছি প্লাস, মানে তড়িৎ ক্ষেত্র স্থাপন করেছে একটা, এদিক থেকে এদিকে তড়িৎ ক্ষেত্র। তাহলে দেখা যাবে একটা রশ্মি বেঁকে যাচ্ছে এদিকে, একটা বেঁকে যাচ্ছে এদিকে, আর একটা সোজা পথে চলে যাচ্ছে। যেটা বেঁকে যাচ্ছে প্লাসের দিকে তার মানে সেটা মাইনাস, মানে সেটা হলো বিটা। যেটা যাচ্ছে মাইনাসের দিকে সেটা হলো আলফা, আর যেটা বিক্ষিপ্ত হচ্ছে না সেটা হচ্ছে গামা। তাহলে তড়িৎ ক্ষেত্রে যদি এই তিনটে রশ্মিকে রাখা হয় তাহলে কিভাবে তারা মুভ করবে, গতিশীল হবে, এটা বায়ুশূন্য প্রকোষ্ঠ। আর চুম্বক ক্ষেত্র যদি রাখি একই রকম ভাবে এখানে যদি একটা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়, ডাউনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, তাতে দেখা যাবে বিটা কণাগুলো এদিকে বেঁকে যাচ্ছে, আলফা কণাগুলো এদিকে বেঁকে যাচ্ছে, আর গামা তো সোজা চলে যাবে, তড়িৎ চুম্বকীয় কোনো বিক্ষিপ্ত হচ্ছে। তাহলে যেটা চুম্বক ক্ষেত্র কোন দিকে, নিচের দিকে, তাহলে বিটা যেগুলো যাবে এদিকে, চৌম্বক বলের প্রভাবে আলফা গুলো যাবে এদিকে, গামা গুলো যাবে এদিকে। আমরা একটু হিসাব করে দেখতে পারি কোনটা কোন দিকে যাবে। যেহেতু নেগেটিভ, চুম্বক ক্ষেত্র কোন দিকে, চুম্বক ক্ষেত্রটা এদিকে। আমরা সূত্র শিখেছিলাম লোরেন্জ ফোর্স Q ইনটু V ক্রস V। ইনিশিয়ালি ভেক্টর এদিকে, তাহলে আমরা এটাকে যদি এরকম ভাবে, এটাকে যদি মনে করি এক্স ওয়াই প্লেন, এটা এক্স ওয়াই প্লেন, তাহলে চুম্বক ক্ষেত্রটা হচ্ছে মাইনাস কে ক্যাপের দিকে। চুম্বক ক্ষেত্র ডাউনওয়ার্ড ধরেছি, তাহলে সেটা মাইনাস কে ক্যাপের দিকে। তাহলে বিটার ক্ষেত্রে যে ফোর্সটা কাজ করবে, আর ভেলোসিটি ইনিশিয়াল ডিরেকশন কোন দিকে, এদিকে যাচ্ছিল সোজা, দ্যাট ইজ ভি জে ক্যাপ। তাহলে বিটার উপর যে ফোর্সটা কাজ করবে কোন দিকে, কিউ হলো মাইনাস ই, বিটা মানে ইলেকট্রনের মতন, ভি জে ক্রস বি কে। চৌম্বক বল দ্বারা বিক্ষিপ্ত হবে কোন দিকে, বিটা কণা, তাহলে কত চলে আসছে ই ভিবি। এটা হলো বিটার চার্জ, ভিটা হলো ভেলোসিটি, বিটা হলো চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান। তাহলে জে ক্রস কে ভালো করে লক্ষ্য করো, এটা মাইনাস মানে জে ক্রস কে হচ্ছে আই। তাহলে এই দিকেই কিন্তু ফোর্স কাজ করছে। তাহলে এই দিকে তার ভিটা ছিল, তাহলে প্রথমে ছিল ভিটা কোন দিকে, এইদিকে ছিল। তাহলে এই দিকে যদি ফোর্স কাজ করে তাহলে কোন দিকে বেঁকে যায় বিটা কণাগুলো, দেখতেই পাচ্ছি। সিমিলারলি আলফা কণা তাহলে এইদিকে কাজ করছে বিটা। ইজ দিস ক্লিয়ার? গুড, পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে বিটা কণাগুলো কোন দিকে বেঁকবে পেয়ে গেলাম। সিমিলারলি আলফা কণাগুলোর ক্ষেত্রে যদি বার করে দেখব, আলফা যেহেতু পজিটিভ তাহলে এখানটা বসবে প্লাস 2e, কারণ বিটার চার্জ ইলেকট্রনের আমার আলফার চার্জ হচ্ছে
দুটো ইলেকট্রনের চার্জের সমান কিন্তু প্লাসে। তাহলে তার ক্ষেত্রে ফর আলফা পার্টিকেল, এটা ছিল বিটা, ফর আলফা পার্টিকেল দিস ইজ প্লাস 2e vj cap ক্রস bk cap। ইনিশিয়াল ডিরেকশন এদিকে, তাহলে ফোর্স কোন দিকে হচ্ছে -2e vb মাইনাস i cap। কোন দিকে ফোর্স কাজ করবে এদিকে, তাহলে জিনিসটাকে এদিকে, তাহলে এর ক্ষেত্রে ফোর্স কাজ করছে এদিকে। তাহলে চুম্বক ক্ষেত্র বিটাগুলোর উপর যে ফোর্সটা দিচ্ছে সেটা হচ্ছে এই ডিরেকশনে, তাই এটা এদিকে বেঁকে যাচ্ছে। আর আলফার ক্ষেত্রে দিচ্ছে মাইনাস i cap এর দিকে। মাইনাস i cap মানে এটা পজিটিভ x অক্ষ ধরেছে, দিস ইজ নেগেটিভ x অ্যাক্সিস টুয়ার্ডস নেগেটিভ x অ্যাক্সিস আর নেগেটিভ z অ্যাক্সিস এর দিকে। তাহলে এদিকে ফোর্স কাজ করছে f বিটা, এদিকে কাজ করছে f আলফা। তাহলে ম্যাগনেটিক ফোর্স যেদিকে কাজ করছে সেই অনুসারে বেঁকে যাচ্ছে, গামার উপর কোনো ফোর্স কাজ করছে না, তার জন্য আমরা বুঝতে পেরে গেলাম। তাহলে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রে আলফা বিটা গামা কণার বিক্ষেপ কোনটা কোন দিকে হবে সেটা আমরা এখান থেকে বুঝে গেলাম। নেক্সট হলে চলে আসি আমরা, খুব একটা ভালো জিনিস ছিল, এরপর চলে আসবে আলফা কণার প্রকৃতি ও ধর্ম। আলফা কণার প্রকৃতি ও ধর্ম। আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, মানে এটাতে কি আছে, দুটি প্রোটন ও দুটি নিউট্রন। মানে হিলিয়াম 2 4 2 প্লাস, মানে দুটো ইলেকট্রন নেই তাই নিউক্লিয়াস। তাহলে মাস অফ আলফা পার্টিকেল সমান 4 ইনটু মাস অফ প্রোটন আমরা বলতে পারি। আলফা কণার ভর হচ্ছে 4টি প্রোটনের ভরের সমান, মানে নিউট্রন আর প্রোটনের ভরটা যেহেতু কাছাকাছি তাই ওটাকে আমরা দুটো প্রোটন আর দুটো নিউট্রন মিলে 4টে প্রোটনের প্রায় 4টি প্রোটনের ভরের সমান। আর চার্জ অফ আলফা পার্টিকেল, দুটো প্রোটন আছে মানে দুটো, মানে 3.2 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব বা 9.6 10 টু দি পাওয়ার -10 ESA। ওকে, এটা হচ্ছে আলফা কণার আধান। আমরা একটু আগে দেখলাম আলফা কণা চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। কিভাবে হয়, লোরেন্জ ফোর্সটা কোন দিকে কাজ করে পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছি, ভালো করে করে নেবে। এই বিষয়টা তোমরা কোনো বইতে পাবে না, এটা সম্পূর্ণ আমার নিজের একটা তৈরি করা, মানে ক্রস প্রোডাক্ট দিয়ে কি করে আসছে সেটা তোমাদের দেখানোর জন্য ওটা আমি দেখিয়ে দিয়েছি ক্রস প্রোডাক্টটা কিভাবে। আচ্ছা, আর কি হয়, তড়িৎ ক্ষেত্র আধান যুক্ত হয়, গ্যাসটা আয়নিত করতে পারে। তারপরে আলফা কণার বেগ খুব বেশি হয়, 1.4 10 টু দি পাওয়ার -7 মিটার পার সেকেন্ড থেকে 1.7 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড এর মধ্যে হয়। 1.4 10 টু দি পাওয়ার 7 থেকে 1.7
10⁷ মিটার পার সেকেন্ড এর মধ্যে আলফা কণার বেগ হয়, বেগ ভি আলফা, ভেলোসিটি অফ আলফা পার্টিকেল। আচ্ছা, আর কি ফটোগ্রাফিক প্লেটকে প্রভাবিত করতে পারে? আর ভেদন ক্ষমতা আলফা কণার একটু কম, ভারী বলে ভেদন ক্ষমতা একটু কম, মানে বিটা আর গামার থেকে ভেদন ক্ষমতা একটু কম। এর ভেদন ক্ষমতা বিটা ও গামার তুলনায় কম। তাহলে এই হচ্ছে আলফা কণার বৈশিষ্ট্য, আমরা বলতে পারি এগুলো। ঠিক আছে, এরপর চলে যাব আলফা বিঘটন। আলফা যখন বেরোয় তার পরমাণু নিউক্লিয়াসের কি চেঞ্জ আসে এবং তার সমীকরণটা কি, আলফা বিঘটনের সূত্র বা আলফা বিঘটনের সরির সরণ সূত্র, সেই জায়গাগুলো দেখব এবং কিভাবে সেখানে আমরা তার আলফা বেরোলে কি কি ঘটনা ঘটে সেই বিষয়গুলো দেখে নেব। ভালো করে বুঝে নেবে বিষয়গুলো। আলফা বিঘটন, আলফা যদি বিঘটিত হয়, আমরা জানি আলফা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, মানে ধরো কোন একটা নিউক্লিয়াস জেডে তার থেকে একটা নতুন নিউক্লিয়াস তৈরি হলো, প্লাস আলফা কণা নির্গত হলো। তাহলে আলফা কণা নির্গত হলে পরমাণু ক্রমাঙ্ক, নতুন যে পরমাণু নিউক্লিয়াস পাওয়া গেল সেটার পরমাণু ক্রমাঙ্ক 2 কম আর ভর সংখ্যা 4 কম, কারণ এর 2 এর 4, প্লাস এখানে কিছু পরিমাণ শক্তি নির্গত হয়, এটা বলে কিউ ভ্যালু, এটা হচ্ছে নির্গত শক্তি। তো নির্গত শক্তিটা আমরা মাস এনার্জি রিলেশন দিয়ে তৈরি করব। কি করে করব? Q সমান mx মাইনাস my মাইনাস m আলফা, মানে ইনিশিয়াল কত ভর তার থেকে এর ভর কত, মানে এই দুটোর ভর যা হবে তার তুলনায় এর ভর একটু বেশি হবে। ভর যতটা কমে গেল এদিকে এসে, সেই ভরটাই E সমান mc স্কয়ার মাস এনার্জি ইকুইভ্যালেন্স রিলেশন অনুসারে ততখানি এনার্জি কনভার্ট হয়ে যাবে। এটা হচ্ছে আলফা বিঘটনে খুব ইম্পর্টেন্ট সূত্র, উপরটাই খুব ইম্পর্টেন্ট, বলে কিউ ভ্যালু হচ্ছে আলফা বিঘটনে নির্গত শক্তির পরিমাণ। তাহলে দেখো এখানে আমরা কি অনুসারে করলাম, এটা হচ্ছে E mc স্কয়ার অনুসারে। তাহলে নির্গত শক্তি কি করে বার করব, যেটা হচ্ছে আমাদের যে নিউক্লিয়াস থেকে আলফা বিঘটিত হচ্ছে তার ভর মাইনাস যেটা নতুন নিউক্লিয়াস তৈরি হলো তার ভর প্লাস মাইনাস আলফার ভর, তাকে c স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, কিংবা 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট যদি mu বা u ইউনিটে করি, সেই ক্ষেত্রে আমরা 931.2 বা 931 দিয়ে গুণ করলে কত এমভি শক্তি পাওয়া গেল সেটাই সাধারণত করব, সেটা আমরা নিউমেরিক্যাল করলেই পেয়ে যাব। এটা হচ্ছে আলফা বিঘটনের নির্গত শক্তির পরিমাণ, এটাকে বলা হচ্ছে কিউ ভ্যালু। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা একটা কিউ ভ্যালু আমরা বের করতে পারি। তাহলে দেখো এই সমীকরণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো কিউ আর কিভাবে ক্যালকুলেট করতে পারি, ধরো এই যে প্রথম এটা কিন্তু x প্রথমে স্থির ছিল, তার থেকে y নির্গত হচ্ছে, y নিউক্লিয়াসের বেগ ধরলাম vy আর আলফার বেগ ধরলাম
ভি আলফা। তাহলে ভরবেগ যদি সংরক্ষণ করি তাহলে আমরা লিখতে পারি এর ভরবেগ আর এর ভরবেগ সমান হবে, তাহলে মাস ওয়াই ভি ওয়াই সমান এম আলফা ইন্টু ভি আলফা। এটা হচ্ছে ভরবেগ সংরক্ষণ অনুসারে আমরা লিখতে পারলাম ওয়াই এর ভরবেগ অবশ্যই সমান হবে, ইনিশিয়ালি যেহেতু রেস্টে ছিল তাহলে এর ভরবেগটা 0, তাহলে এটার আর এটার দুটোর ভরবেগ অবশ্যই সমান হবে। এবার আমরা যদি এনার্জি কনজারভেশনে যাই, যেহেতু রেস্টে ছিল তাই কাইনেটিক এনার্জি 0, তার মানে কিউ যেটা হবে শক্তি সংরক্ষণ অনুসারে কি লিখতে পারি, হাফ এম ওয়াই ভি ওয়াই স্কোয়ার প্লাস হাফ এম আলফা ভি আলফা স্কোয়ার সমান কিউ। কারণ এইদিকে কোনো শক্তি ছিল না, তাহলে এদের যে টোটাল এনার্জি সেটাই হচ্ছে কিউ ভ্যালু। এটা আমরা শক্তি সংরক্ষণ অনুসারে লিখতে পারি। তাই যদি হয় এটা ইকুয়েশন নাম্বার 2। তো এবার আমরা যেটা করব আমরা আলফার ভিটা বার করতে যাচ্ছি, আলফা কণার বেগ, তাহলে ভি ওয়াইটাকে যদি রিপ্লেস করি তাহলে এখানে হাফ এম ওয়াই ভি ওয়াই মানটা যদি এখান থেকে বসিয়ে দিই এম আলফা ভি আলফা বাই ভি ওয়াই না সরি এম ওয়াই হোল স্কয়ার প্লাস হাফ এম আলফা ভি আলফা স্কয়ার ইকুয়াল টু, এখান থেকে ভি আলফা স্কয়ারটা যদি বার করি, ভি আলফা স্কয়ারটা যদি কমন নিই মানে হাফ পুরোটাই কমন যাচ্ছে, দেখো এখানে একটা কেটে যাচ্ছে আমাদের এম আলফা ভি আলফা স্কয়ারটা কমন নিলাম, তাহলে কত থাকলো এম আলফা বাই এম ওয়াই প্লাস ওয়ান প্লাস টু। এটাকে আমরা লিখতে পারি এখান থেকে এই ভ্যালুটা লিখে দিতে পারি। তাহলে আমাদের হাফ এম আলফা ভি আলফা স্কয়ার সমান এম ওয়াই বাই এম আলফা প্লাস এম ওয়াই ইনটু কিউ। ওকে, তাহলে এখান থেকে একটা আলফার গতিশক্তির সম্পর্ক পেয়ে গেলাম। তো আলফার গতিশক্তির সম্পর্ক কি করলাম, দুটো ভরবেগ আর শক্তি সংরক্ষণ করে যে সমীকরণ দুটো পেলাম সেখান থেকে পেয়ে গেলাম। তো এবার আমরা যদি ভর বসাই, এম ওয়াইটা কত এ মাইনাস 4, আচ্ছা এম আলফা হচ্ছে 4, তাই যদি বসিয়ে দিই তাহলে এখান থেকে হাফ 4 ইন্টু ভি আলফা স্কয়ার সমান এ মাইনাস 4 বাই এ, এ দুটো যোগ করলে কত আসছে, এ আসছে ইনটু 2, তাই মানে দ্যাট ইজ তাহলে ভি আলফা চলে এলো, ভি আলফা স্কয়ার চলে এলো এ মাইনাস 4 বাই 2a ইনটু 2, ভি আলফাটা চলে আসছে এখান থেকে, তাহলে ভি আলফা ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এরকম একটা রিলেশন। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে 4 বসাতে পারি কিংবা এম আলফা রাখতে পারি, তাহলে এই হচ্ছে আমাদের সম্পর্ক। অনেক ক্ষেত্রে কি করা হয়, এই হিলিয়ামের ভরটাকে বসানো হয় না, না বসে এখানে আমরা ডাইরেক্ট হিলিয়ামের ভরটা মানে হিলিয়ামের আলফা পার্টিকেলটাকে না বসে আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের আলফা কণার বেগের রাশিমালা। ঠিক আছে, তাহলে আমরা সেটাই পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি এটা কত এ মিউ একক, এত ইউটা বসাচ্ছি, কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা ইউটা বসাতে হবে।
যদি এই সম্পর্ক থেকে করতে হয় ভরের একক এই সমীকরণে ইউতে বসবে। তাহলে আলফা কণার বেগ কি করে বার করতে পারি, শক্তি সংরক্ষণ এবং ভরবেগ সংরক্ষণকে কাজে লাগিয়ে কি করে নির্ণয় করা যায় সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা পরবর্তী আলোচনার বিষয়ে চলে যাব। তো এই সমীকরণটাকে আমরা এরপর তো বিটা ডিকেটা পড়ব, এই সমীকরণটাকে এরকম ভাবে লিখে রাখতে পারো √a-4, যদি এখানে আমরা চারটাকে না বসাই, that is mass of alpha into a into 2 into k, এই ফর্মে লিখতে পারো। এই ফর্মের ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে দ্বিতীয় সূত্রটা আমাদের কাজে লাগবে, আর জেনারেল ফর্ম এটাতেও আমাদের অঙ্কের ক্ষেত্রে এই সূত্র দিয়ে করলে ঠিকঠাক সঠিক উত্তর পাওয়া যাবে, এটাতেও পাওয়া যাবে। তাহলে এটা একটু ঠিক করতে হবে আমাকে। এখানে ভরটা যখন আমরা বসাচ্ছি এদিকটায়, দেখো এখানে যেহেতু রেশিও ফর্মে আছে তাই দুটোকে আমরা এমইউ তে বসাতে পারছি, কিন্তু এখানে যখন ভিটা বার করব অবশ্যই আলফা কণার ভরটাকে গ্রাম বা কেজিতে বসাতে হবে, কিউটাকে জুল বা আর্গে বসাতে হবে। ঠিক আছে, এই সমীকরণগুলো হলো। এরপর আমরা চলে যাব বিটা। বিটা কণার প্রকৃতি ইলেকট্রনের অনুরূপ। বিটা কণার প্রকৃতি ইলেকট্রনের অনুরূপ। বিটা কণার প্রকৃতি হচ্ছে অনেকটা ইলেকট্রনের অনুরূপ। আমরা জানি বিটা কণার ভর ইলেকট্রনের ভরের সমান, মানে মাস অফ বিটা যদি বলি তাহলে 9.11 10 to the power -31 কেজি, আর আধান এগুলো মনে রাখতে হবে সব সময় -1.6 10 to the power -90 কুলম্ব। আমি এসআই তে লিখলাম, সিজিএসএল লিখলাম, সিজিএসএল 4.8 10 to the power -10। তো বিটা কণা তেজস্ক্রিয়তা যেহেতু নিউক্লিয় ঘটক, যেহেতু তেজস্ক্রিয়তা কি ঘটনা, নিউক্লিয় ঘটনা, মানে নিউক্লিয়াসের মধ্যে তো বিটা কণা থাকে না, তাই ইলেকট্রন কিন্তু বিটা কণা কিন্তু প্রকৃতই কোনো ইলেকট্রন নয় বা কক্ষস্থ ইলেকট্রন নয় ঘটনা। তাই বলা যায় বিটা কণা কক্ষস্থ, মানে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে, কক্ষস্থ ইলেকট্রনের মানে কক্ষস্থ ইলেকট্রনগুলো তার নিউক্লিয়াসের ভেতরে থাকে না, নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে, এগুলো কিন্তু কক্ষস্থ ইলেকট্রন নয়। তো কি করে হয়, যখন বিটা ডিকে হবে সেক্ষেত্রে যে নতুন নিউক্লিয়াসটি উৎপন্ন হয় তার দেখা যায় পরমাণু ক্রমাঙ্ক 1 বেড়ে গেছে, কিন্তু ভর সংখ্যার পরিবর্তন হয়নি। তার সঙ্গে উৎপন্ন হয় একটা বিটা, তার সঙ্গে একটা উৎপন্ন হয় একটা আধানবিহীন কণা নিউট্রিনো। তো এটাই হচ্ছে বিটার সমীকরণ। তো বিটাটা উৎপন্ন হয় কি করে, নিউট্রনগুলো যখন প্রোটনে রূপান্তরিত হয়, উদ্দেশ্য হচ্ছে তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে কেন, নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য। স্থায়িত্ব বৃদ্ধির জন্য নিউট্রনগুলো প্রোটনে রূপান্তরিত হয়, মানে n/p অনুপাত কমাতে হবে, 1.54 থেকে কমিয়ে ফেলতে হবে। তার জন্য নিউট্রনগুলো যখন প্রোটনে রূপান্তরিত হয় তার সঙ্গে একটা করে
ইলেকট্রন এর মতন বিটা কণা উৎপন্ন করে। এই যে দেখতে পাচ্ছ ইলেকট্রনের মতন একটা বিটা কণা উৎপন্ন হচ্ছে, এই নিউট্রনগুলো যখন প্রোটনে কনভার্ট হবে সেই অবস্থায় এটাই হচ্ছে বিটা ডিকে ইকুয়েশন, বিটা বিঘটনের সমীকরণ। বিটা বিঘটনের সমীকরণ। আর এটা হচ্ছে আমাদের সরল সূত্র। আগেরটা যেমন পেয়েছিলাম x আলফার ক্ষেত্রে একটা পেয়েছি, এটা হচ্ছে বিটা বিঘটনের সঠিক সরল সূত্র। আমরা এই সমীকরণ থেকে বিটার নিউট্রনের নিয়ে খুব চিন্তা ভাবনার কিছু জায়গা নেই, আমাদের মেন হচ্ছে এই পার্টটা। এই ক্ষেত্রে আমরা কিউ ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। এই ক্ষেত্রে কিউটা তাহলে কত হবে? মাস অফ এক্স মাইনাস মাস অফ ওয়াই মাইনাস মাস অফ বিটা ইন্টু সি স্কয়ার। নির্গত শক্তির পরিমাণ আমরা নিচের সমীকরণ থেকে ক্যালকুলেট করে ফেলতে পারি খুব সহজেই। তো এই হচ্ছে বিটা বিঘটনের ক্ষেত্রে নির্গত শক্তি কত হবে তার নির্ণয়ের সূত্র আমরা শিখে নিলাম। এরপর বিটার ধর্মগুলো একটু দেখে নেব। বিটা তো নেগেটিভ চার্জ যুক্ত, এক্ষুনি বলে দেওয়া হয়েছে ইলেকট্রনের আধানের সমান। তো চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। এটা নেগেটিভ আধান যুক্ত, হওয়ায় ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ড দ্বারা বিক্ষিপ্ত হয় আলফা কণার বিপরীতে। কেন হয় সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। বিপরীতে হয়। এবার বিটার বেগ অনেক বেশি হয়। ভেলোসিটি অফ বিটা প্রায় 98% অফ স্পিড অফ লাইট পর্যন্ত হতে পারে। আলোর বেগে প্রায় 98% অবধি হতে পারে। তো যেহেতু বিটা কণার ভরটা আলফা কণার তুলনায় অনেক কম, যেহেতু বিটা কণার ভর আলফা কণার তুলনায় অনেক কম, তাই এর প্রাথমিক ভরবেগ মানে পি ও কাইনেটিক এনার্জি গতিশক্তি আলফার তুলনায় কম হয়। কিন্তু যেহেতু বিটা কণার বেগটা আলোর বেগের খুব কাছাকাছি, যেহেতু বিটা কণার বেগ আলোর বেগের সাথে তুলনীয়, আলোর বেগের সাথে তুলনীয় হওয়ায় তাহলে আমাদের আইনস্টাইনের আপেক্ষিকতা বা তত্ত্ব অনুসারে বেগ বাড়লে ভর বাড়ে। তাই m = m0, m0টা হচ্ছে বিটার রেস্ট মাস 1/v² - c² সূত্রানুসারে বেগ বৃদ্ধির সাথে
বৃদ্ধি পায়। বোঝা গেল? যেহেতু বিটা কণার বেগটা আলোর বেগের সঙ্গে তুলনীয়, তাই এদের ভর কিন্তু গতিবেগ বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে। যেখানে m0টাকে বলেছি আমি রেস্ট মাস, m0টা হচ্ছে বিটা কণার রেস্ট মাস, মানে স্থির ভর, আর ভিটা হচ্ছে বেগ, আর এমটাকে বলা হচ্ছে আপেক্ষিক ভর। তো এই সমীকরণ অনুসারে আমরা বলতেই পারি এর বেগটা কিন্তু বাড়তে পারে। তো বিটা কণা হালকা বলে বা বেগটা বেশি বলে এর ভেদন ক্ষমতা আলফা কণার থেকে বহু গুণ বেশি। তো কত গুণ বেশি? প্রায় 100 বা 1000 গুণ প্রায় বেশি হয়ে থাকে। তো সেটা কত গুণ বেশি খুব একটা কাজে লাগে না, কিন্তু বেশি হয় কারণটা কি, বেগটা যেহেতু অনেক বেশি তাই, এবং বেগ বৃদ্ধির সাথে সাথে ভরটাও পরিবর্তন হতে থাকে, তারপরে তার গতিশক্তি এবং ভরবেগ দুটোই কিন্তু প্রাথমিক মান থেকে পরিবর্তিত হতেই পারে। তার ফলে ভেদন ক্ষমতাও বাড়তে পারে এবং এটা বহুগুণ বেশি হয় আলফা কণার ভেদন ক্ষমতার তুলনায়। ঠিক আছে? এছাড়াও ধরো গ্যাসকে আয়নিত করতে পারে, ফটোগ্রাফিক প্লেটে প্রভাবিত করে। এইগুলো হচ্ছে বিটা কণার প্রকৃতি এবং ধর্ম। এবং বিটা কণার বিঘটন সূত্র শিখে নিয়েছি। এরপর আমরা চলে যাব পরবর্তী গামা। গামা তো তড়িৎ চুম্বকীয় বিকিরণ। তো গামা যেহেতু তড়িৎ চুম্বকীয় বিকিরণ, তাহলে গামাটা হচ্ছে তড়িৎ চুম্বক। দেখেছি তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। তাহলে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দ্বারা যেহেতু এটা প্রভাবিত হয় না, তো আমরা জানি তড়িৎ চুম্বকীয় বিকিরণের ক্ষেত্রে যেগুলো তড়িৎ চুম্বকীয় বাউন্ডারি আছে তার মধ্যে এটা শক্তি সবচেয়ে বেশি। শক্তি মানে E=hc/λ, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন আর কম্পাঙ্ক E=hν সর্বোচ্চ। যত রকম তড়িৎ চুম্বক, তো গামা বিঘটনের ক্ষেত্রে আমার পরমাণু নতুন কোনো কিন্তু পরমাণু নিউক্লিয়াস তৈরি হয়। তো গামা বেরোচ্ছে মানে সেক্ষেত্রে পরমাণুটা একটা তেজস্ক্রিয় অবস্থা থেকে, উত্তেজিত অবস্থা থেকে ভূমিস্তরে ফিরে আসে। মানে এটা হচ্ছে উত্তেজিত অবস্থা পরমাণুর, থেকে ভূমিস্তর বা ভূমি অবস্থায় ফিরে আসছে। সেক্ষেত্রে একটা এনার্জি বেরিয়ে আসছে, সেই এনার্জি ফোটনটাই হচ্ছে গামা। তো সেক্ষেত্রে আমাদের তাহলে গামা বিঘটনের ক্ষেত্রে, গামা বিঘটনে নতুন নিউক্লিয়াস সৃষ্টি হয় না। শুধুমাত্র পরমাণুটি উত্তেজিত অবস্থা থেকে শক্তি বর্জন করে ভূমিস্তরে ফিরে আসে। এক্সাইটেড স্টেট থেকে সে ফিরে আসছে নিম্ন শক্তি স্তরে বা স্থায়ী বা সুস্থিত অবস্থায় ফিরে আসছে।
ভূমিস্তর বা সুস্থিত অবস্থা। ওকে, তো এই হচ্ছে আমাদের গামা বিকিরণ। তো দেখা যায় গামা, উচ্চ শক্তি সম্পন্ন গামা কোনো যদি ভারী নিউক্লিয়াসের খুব কাছ দিয়ে অতিক্রম করে, সেই ক্ষেত্রে গামা ভেঙে একটা পজিট্রন একটা ইলেকট্রনে পরিণত হচ্ছে। মোটামুটি এর এনার্জিটা হতে হবে 1.02 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন। ইলেকট্রন ভোল্ট মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন গামা যখন কোন একটা খুব ভারী নিউক্লিয়াসের নিকটবর্তী কোনো স্থান দিয়ে অতিক্রম করে, সেই ক্ষেত্রে গামা ফোটনটি ভেঙে গিয়ে একটা পজিট্রন এবং একটি ইলেকট্রন উৎপন্ন করে। এটাকে বলা হচ্ছে পজিট্রন। এটাকে বলা হচ্ছে ইলেকট্রন, এবং এই ঘটনাকে বলা হচ্ছে যুগ্ম উৎপাদন বা পেয়ার প্রোডাকশন। শর্ট কোশ্চেন আসে খুব কোশ্চেনটা। যুগ্ম উৎপাদন কি? তাহলে 1.02 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন কোনো গামা যখন কোনো খুব ভারী পরমাণু বা ভারী নিউক্লিয়াসের কাছ দিয়ে অতিক্রম করে, সেই ক্ষেত্রে দেখা যায় গামা দুটো কণায় ভেঙে যাচ্ছে বা বিশিষ্ট হয়ে যাচ্ছে। দ্যাট ইজ যুগ্ম মানে দুই বা পেয়ার, জোড়া। তো সেক্ষেত্রে কি উৎপন্ন হচ্ছে? একটা ইলেকট্রন একটা পজিট্রন উৎপন্ন হচ্ছে। তো এই ঘটনাকে আমরা বলছি পেয়ার প্রোডাকশন বা যুগ্ম উৎপাদন। তো এই তো হলো আমাদের তিন রকম তেজস্ক্রিয় রশ্মি, মানে আলফা বিটা গামা, তাদের প্রকৃতি এবং ধর্ম। এরপর আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র। সেটাই আজকে আমাদের লাস্ট আলোচনার বিষয়। সেটা এবার আমরা একটু দেখে নেব। তেজস্ক্রিয় বিঘটনের খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে। সূচকীয় সূত্র। এটা কি বলছে? কোন মুহূর্তে কোন তেজস্ক্রিয় নমুনায় অবিঘটিত পরমাণুর সংখ্যা, অবিঘটিত কতটা প্রেজেন্ট আছে, কতটা ভেঙে গেছে তা নয়। কোন মুহূর্তে কোন তেজস্ক্রিয় নমুনায় অবিঘটিত পরমাণুর সংখ্যা ওই মুহূর্তে বিঘটনের হারের সাথে সমানুপাতিক। অনেকটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাদের যেমন সূত্র এখানেও দেয়। তাহলে কোন মুহূর্তে কোন নমুনাতে অবিঘটিত পরমাণুর সংখ্যা, মানে কতগুলো এখনো আছে তারা ভেঙে যায়নি, সংখ্যা ধরলাম n। কোন মুহূর্তে কতগুলো পরমাণু প্রেজেন্ট আছে, n সংখ্যক পরমাণু এখনো প্রেজেন্ট আছে নমুনার মধ্যে, যে নমুনা নিয়ে আমরা তেজস্ক্রিয় বিঘটন দেখছি। সেটা কি বলছে? আর বিঘটনের হার যদি হয় dn/dt, রেট অফ ডিকে, বিঘটনের হার বা ভাঙনের হার, তাহলে বিঘটনের সূচকীয় সূত্র কি বলছে? কোন মুহূর্তে বিঘটনের হার এটা প্রপোর্শনাল টু হবে n এর সাথে উইথ নেগেটিভ সাইন, মানে যত টাইম বাড়বে তত অবিঘটিত পরমাণুর সংখ্যা
কমতে থাকবে, তার জন্য মাইনাস সাইন ইউজ করা হচ্ছে। dn dt is proportional to minus n, তো এখান থেকে চলে আসছে dn dt equals to some constant lambda, এটাকে বলা হয় ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা বিঘটন ধ্রুবক। বিঘটন ধ্রুবক, তাহলে কোন মুহূর্তে অবিঘটিত পরমাণুর সংখ্যা ওই মুহূর্তে বিঘটনের হারের সাথে সমানুপাতিক। মাইনাস সাইনটা কেন ইউজ করা হচ্ছে? যত টাইম বাড়বে তত অবিঘটিত পরমাণুর সংখ্যা কমতে থাকবে, তার জন্য মাইনাস সাইন ইউজ করছি। তো এখান থেকে আমরা এবার সূচক, মানে এখানে কোনো সূচকের আকার নেই, তো সূচকের ফর্মে নিয়ে আসবো। তো সূত্রটা কি? কোন মুহূর্তে অবিঘটিত পরমাণুর সংখ্যা ওই মুহূর্তে ভাঙন হারের সাথে সমানুপাতিক। তো এখান থেকে আমরা একটু গাণিতিক আকারে যাব। তাহলে মনে করেছি এনটা হচ্ছে কি, প্রেজেন্ট কতগুলো আছে, কতগুলো ভেঙে গেছে তা নয়, আর dn dt হচ্ছে ভাঙন হার। তাহলে আমরা সূত্রটা পেলাম dn dt equals to minus lambda n। তো মনে করছি শুরুতে মানে t equal to 0 তে পরমাণুর সংখ্যা ছিল অবিঘটিত মানে যেগুলো ভাঙেনি পরমাণুর সংখ্যা সমান n0, আর t সময় পর মানে ভাঙন শুরু হয়েছে, বিঘটন শুরু হয়ে গেছে, t সময় পর অবিঘটিত পরমাণুর সংখ্যা সমান n। প্রথমে ছিল n0, সেখান থেকে হলো n। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করব, ইন্টিগ্রেট করব, দেন ইকুয়েশন বার করব, দ্যাট ইজ dn বাই n lambda dt। ইন্টিগ্রেশন কত? টাইমটা হচ্ছে 0 থেকে t, আর n এর মানটা কত? প্রথমে ছিল n0, সেখান থেকে হলো n। তাহলে এদিকটা হচ্ছে ln n বাই n0 সমান মাইনাস ল্যামডা t। তাহলে এখান থেকে যদি আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে আসি, দ্যাট ইজ n বাই n0 সমান e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t, বা n সমান চলে এলো n0 e টু দি পাওয়ার ল্যামডা t। এটাই হচ্ছে সূচকীয় সূত্র, এক্সপোনেনশিয়াল ফর্ম। আমরা দেখতে পাচ্ছি এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, এক্সপোনেনশিয়ালি বিঘটিত হবে বা এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, তার ইকুয়েশনটা আমরা পেয়ে গেছি। তাহলে nটা কি? n0টা হলো প্রথমে কতগুলো প্রেজেন্ট ছিল, nটা কি? t সময় পর কতগুলো প্রেজেন্ট আছে। তাহলে t সময় কতগুলো বিঘটিত হয়েছে? n0 মাইনাস n। এটাকে গ্রাফিক্যালি ভাবলে এক্সপোনেনশিয়ালি ডিকে কার্ভ কেমন হবে? কার্ভটা এদিকে টাইম, এদিকে n। শুরুতে ছিল n0, এবার এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। টাচ করলে হবে না, টাচ কখন করবে? t টেন্ডস টু ইনফাইনাইট। তাহলে n0 থেকে কমতে কমতে আসছে। এবার এখান থেকে দেখো n এর মানটা যখন n0 থেকে অর্ধেক হবে, তার জন্য যে করসপন্ডিং টাইম এটা হচ্ছে t হাফ। এর স্থানাঙ্কটা কত? t হাফ কমা n0/2। তাহলে t হাফের মানটা আমাদের ক্যালকুলেট করতে হবে। t হাফটাকে বলা হচ্ছে হাফ লাইফ বা অর্ধায়ু। t হাফটাকে বলা হচ্ছে হাফ লাইফ বা অর্ধায়ু। এরপর যেটা করবো সেটা হচ্ছে অর্ধায়ু। কাকে বলে? যে সময় অবিঘটিত
পরমাণুর সংখ্যা প্রাথমিক পরমাণুর সংখ্যার অর্ধেক হয়। দেখতেই পাচ্ছি ছবিতে প্রথমে ছিল n0, অর্ধেক হয়েছে n0/2। সেই সময়কে বলে অর্ধায়ু। তাই যদি হয়, আমরা মেন যে ইকুয়েশন পেয়েছি n পেয়েছি কত, n0 e to the power minus lambda t। তাহলে দেখো t এর মান যখন t হাফ, n এর মান n0/2, তাহলে at t equals to t half, n equals to n0/2। তাহলে এই কন্ডিশনটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি n0/2 equals to n0 e to the power minus lambda t half। তাহলে এখান থেকে e to the power lambda t half সমান 2। খুব ইম্পর্টেন্ট রিলেশন, কাজে লাগবে। এখান থেকে যদি টি হাফটা ক্যালকুলেট করি, তাহলে টি হাফ চলে আসছে, দুদিকে লগ নিলাম ln2/λ, বা টি হাফ সমান ln2 এর মান 0.693/λ। এটা তোমরা আশা করি কেমিস্ট্রিতেও পড়েছো। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে এরকমই সম্পর্ক আসে। এটা হচ্ছে অর্ধায়ু আর বিঘটন ধ্রুবকের সম্পর্ক। অর্ধায়ু এবং বিঘটন ধ্রুবকের এটা গাণিতিক সম্পর্ক। এরপর চলে আসছে আমাদের গড় আয়ু বা অ্যাভারেজ লাইফ টাইম। এরপর যেটা শিখব গড় আয়ু। টাও যে সময় অবিঘটিত পরমাণুর সংখ্যা প্রাথমিক পরমাণুর সংখ্যার 1/e। আমরা যদি ক্যালকুলেটরে করি e ফর এক্সপোনেনশিয়াল, তোমরা দেখতে পারো 1/e যদি করি, তাহলে এটা আসছে 36.78। 1/e বা 36.78% হয়। সেই সময়কে বলে গড় আয়ু। তাহলে অর্ধায়ুর ক্ষেত্রে অর্ধেক হচ্ছে, মানে 50% হচ্ছে, আর 36.78% হচ্ছে অর্ধায়ুর ক্ষেত্রে, গড় আয়ুর ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই সমীকরণ থেকে তাহলে কি লিখতে পারি, টি সমান টাও হলে, মানে অর্ধায়ু হলে, সরি গড় আয়ু হলে n এর মানটা কত হবে, n0 1/e। তাহলে এই কন্ডিশন যদি এখানে বসালে n এর মানটা n0/e সমান n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টাও। তাহলে এখান থেকে আমাদের চলে আসছে ল্যামডা টাও ইকুয়ালস টু 1। তাহলে টাও ইকুয়ালস টু 1/λ। তাহলে বিঘটন ধ্রুবকের অনুনাককেই বলা হয় গড় আয়ু। এটা বলতে পারি 1/τ
1/λ tau, মানে বিঘটন ধ্রুবকের অনন্যক নির্ণয় করলে সেটা অর্ধায়ু হয়। তাহলে আমরা লিখতে পারি, দেখো t half সমান পেয়েছিলাম ln2 into 1/tau, মানে tau 1/λ, এটাই হচ্ছে গড় আয়ু আর অর্ধায়ুর মধ্যে সম্পর্ক। এটাই হচ্ছে গড় আয়ু এবং অর্ধায়ুর মধ্যে সম্পর্ক। এর একটা সূত্র আমরা দেখে নেব গাণিতিক সমস্যার জন্য। তাহলে গড় আয়ু শিখলাম, অর্ধায়ু শিখলাম তেজস্ক্রিয় বিঘটনের ক্ষেত্রে। মনে রাখতে হবে তেজস্ক্রিয় বিঘটনে এখন একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে ভরবেগ আর পারমাণু ক্রমাঙ্ক, এই দুটো সংরক্ষণ মেনে চলে সবসময়, এটা মনে রাখবো। ভরবেগ আর পরমাণু ক্রমাঙ্ক। আচ্ছা, তার আগে যেটা বলছিলাম এটা অঙ্কের জন্য, আমরা পেয়েছি n সমান n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এক্সপোনেনশিয়াল দিয়ে হিসাব করা একটু কঠিন, তো আমরা এটাকে লিখছি n0 e টু দি পাওয়ার ল্যামডা টি হাফ হোল টু দি পাওয়ার টি বাই টি হাফ লিখতে পারি। পাওয়ারে একটা টি হাফ দিয়ে গুণ করে নিচে আবার টি হাফ করে দিয়েছি, এই দুটো গুণ করলে এই চলে আসছে। তো এইটার মান একটু আগে পেয়েছিলাম হচ্ছে আমরা হাফ অর্ধায়ু ক্ষেত্রে, তাহলে টি বাই টি হাফ। তার মানে একটা অঙ্কের জন্য সূত্র n সমান n0 বাই 2 টু দি পাওয়ার টি বাই টি হাফ। অঙ্কের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো এই সূত্রটা। তেজস্ক্রিয়তা সংক্রান্ত যত অঙ্ক হয় সাধারণভাবে এই সূত্র দিয়ে আমরা করে ফেলতেই পারি। এবার তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয় সক্রিয়তা বা অ্যাক্টিভিটির সাহায্যে। অ্যাক্টিভিটি মানে হচ্ছে বিঘটনের হার, রেট অফ ডিকে, কত হারে বিঘটিত হচ্ছে। তো সেটা যদি আমরা ক্যালকুলেট করি, তো এরপর আমাদের আলোচনা যেটা সেটা হলো সক্রিয়তা। সূত্রটা একটু ভালো করে মনে রাখবে, সব ক্ষেত্রে এটা প্রয়োগ করা যাবে। সক্রিয়তা মানে হচ্ছে বিঘটনের হার। কোন মুহূর্তে কোন তেজস্ক্রিয় পরমাণু কি হারে বিঘটন হচ্ছে, মানে ডিএনডিটি। এবার নেগেটিভ সাইন যদি বাদ দিই, সেটা সমান ল্যামডা n, তাহলে এটা সমান a, এটা সমান তাহলে ল্যামডা। তাহলে বিঘটনের হার বার করতে দিলে nটা হচ্ছে পরমাণুর সংখ্যা, ল্যামডাটা। তাহলে এর সাহায্যে আমরা অঙ্ক করব। আমাদের আগের একটা সূত্র শিখলাম, এটা এই সূত্র দিয়ে আমাদের কাজে লাগবে। তাহলে a নির্ণয়, ল্যামডা নির্ণয় করতে হবে। তাহলে a সমান ল্যামডা n। আচ্ছা, ল্যামডা সমান হচ্ছে ln2 বাই অর্ধায়ু, সব অঙ্ক অর্ধায়ু দেওয়া থাকবে। সক্রিয়তা নির্ণয় করো, আর n হচ্ছে আমাদের কি করে বার করব সেটা আমাদের খেয়াল করতে হবে। nটা হচ্ছে আমাদের ভর বাই আণবিক ভর ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা, এটা দিয়ে বার করব। nটা হচ্ছে পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা বার করতে গেলে কি করব, মোল ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা। 1 গ্রাম মূল্য কোন একটা নমুনা 1 গ্রাম, তাহলে 1 বাই সেই নমুনার আণবিক ভর ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে আমরা পরমাণুর সংখ্যা বার করব। সক্রিয়তার প্রধান একক হচ্ছে ডিপিএস বা বেকারি, বিকিউ। ডিকে পার সেকেন্ড, ডিকে পার সেকেন্ড মানে বিঘটনের হার হচ্ছে ডিকে পার সেকেন্ড। এছাড়াও হয় হচ্ছে 20। মনে রাখতে হবে 1 সমান 20 হচ্ছে সিআই, 3.7 10 টু দি পাওয়ার 10 ডিপিএস। এই সম্পর্কটা কাজে লাগবে। আর 1 মিলিকুরি সমান 3.7
10 to the power -3 that is 7 হয়ে যাবে এটা dps। অঙ্কের ক্ষেত্রে এই সূত্রগুলো খুব কাজে লাগবে। আমাদের সক্রিয়তার ক্ষেত্রে ডিপিএস বা বেকারেল একই একক। এখান থেকে অঙ্কের ক্ষেত্রে আমাদের কি করে বার করতে হবে এই সূত্রটা হচ্ছে, এবং এগুলো লাল বক্স করে দিচ্ছি। আমাদের দুটো টাইপের অঙ্ক এখান দিয়ে আসে, একটা হচ্ছে বিঘটনের সূত্র, একটা হচ্ছে সক্রিয়তার সূত্র। এই দুটো দিয়ে খুব অঙ্ক আসে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর তেজস্ক্রিয়তা থেকে আমরা জানি, যেটা বলিনি আমি, খেয়ালে তোমরা জানো, যাদের ক্ষেত্রে n/p অনুপাত 1.5 এর তুলনায় বড় হয় তারা তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে। তার জন্য তারা কি করে, আলফা বিটা গামা বিভিন্ন তেজস্ক্রিয় বিকিরণ ঘটায়। তো আলফা বিটা গামা বিকিরণ ঘটানোর মাধ্যমে n/p অনুপাত কমাতে চায়। তো n/p অনুপাত কতগুলো আলফা কণা কতগুলো বিটা কণা নির্গত হবে সেটা নির্ণয় করার ক্ষেত্রে সবসময় ভর সংরক্ষণ আর শক্তি সংরক্ষণটা কাজে লাগিয়ে আমরা সমীকরণ গঠন করবো। আমি একটা উদাহরণ দেখাচ্ছি। তো অঙ্কের ক্ষেত্রে যেগুলো বললাম কাজে লাগানোর চেষ্টা করবে। লাস্ট একটু বলে আজকে শেষ করে দেবো। তেজস্ক্রিয়তা এখনো বাকি আছে আমার এই চ্যাপ্টার, একটা ক্লাসও লাগে, কারণ নিউক্লিয় বিভাজন সংযোজন কতটা শক্তি উৎপন্ন হয় সেই জায়গাগুলো, তারপরে শৃঙ্খল বিক্রিয়া একটু একটু বাকি আছে, এবং অঙ্কগুলো একটু বুঝিয়ে দেবো। তো যেমন ধরো বললাম কোন একটা টার্গেট নিউক্লিয়াস থেকে এক্স জেড এ থেকে উৎপন্ন হলো ওয়াই, এটা বললাম ধরো পি কিউ, তার সঙ্গে হলো এম খানা আলফা এন খানা বিটা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে। শক্তি প্রথম হচ্ছে ভরবেগ সংরক্ষণ, ভরবেগ বলছি সরি, ভর সংখ্যা সংরক্ষণ। তাহলে আমরা লিখতে পারি, তাহলে ভর সংরক্ষণ থেকে কি লেখা যায়, ভর সংখ্যা সংরক্ষণ, সরি তখন এই ভরবেগ আর শক্তি সংরক্ষণ বললাম, খেয়ালে খেয়ালে কথাটা বলে বলে খুব অভ্যাস। তো ভর সংখ্যা সংরক্ষণ থেকে লেখা যায়, এর উপরে আছে এ সমান এখানে আছে কিউ প্লাস এম ইন্টু 4 মানে 4m প্লাস 0 n ইন্টু 0। তাহলে এখান থেকে দেখো a মাইনাস কিউ বাই 4, দ্যাট ইজ এটা হলো আলফা কণার সংখ্যা। আবার যদি পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা সংরক্ষণ করি, তাহলে লিখতে পারি z, এদিকে আছে z, p প্লাস 2m মাইনাস n, n ইন্টু 1, n চলে আসছে কত, p প্লাস 2m মাইনাস z। তাহলে এটা হচ্ছে আলফার সংখ্যা পেলাম, আর এটা পেলাম হচ্ছে বিটার সংখ্যা। তাহলে এখান থেকে আমরা বিটাটা নির্গত করতে, কতগুলো বিটা নির্গত হবে সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাই এইভাবে এই সমীকরণ দুটো থেকে পেতে পারি। এখান থেকে ছোট প্রশ্ন দেয়, মাধ্যমিক লেভেলের প্রশ্ন, তাই আমি বলিনি। তাহলে ভর সংখ্যা সংরক্ষণ আর পারমাণবিক সংখ্যা, আমি আবার বলছি, আমি বলতে ভুল করেছি, ভরবেগের শক্তি নয়, ওটা বলতে বলতে ভরবেগ শক্তি সংরক্ষণ তো খুব বেশি ব্যবহার করা হয়, তাই সংরক্ষণ মানেই প্রথম চিন্তায় চলে আসে ভরবেগ আর শক্তি। তো যাই হোক, ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা সংরক্ষণ করে মানে মেলানো বলে, এগুলো মাধ্যমিক লেভেলে তোমরা জানো। তো যাই হোক, আজকে এই অবধি আলোচনা করলাম। সামনের দিন আবার আমরা পরবর্তী যে অংশটা বাকি থাকলো সেটা নিয়ে আমরা বলবো, আর তোমরা দেখে নাও ভালো করে, আবার পরবর্তী দিন বাকি অংশ নিয়ে আমি আবার ফিরে আসবো। ঠিক আছে, তোমরা ভালো করে অবশ্যই দেখবে, আর কোনো সমস্যা হলে কমেন্টে জানাবে। নেক্সট দিন অসুবিধা হলে সেটা আমি ভিডিও ক্লাস যখন করব তখন তোমাদের বলে দেবো। আর প্রবলেমের জন্য যে সূত্রগুলো বলেছি অবশ্যই কিন্তু ভালো করে তোমরা দেখবে। ঠিক আছে, আজকে বলেই শেষ করছি, আবার পরবর্তী দিন নতুন অংশ নিয়ে আমি ফিরে আসবো।